শুরু থেকে পর্যন্ত এখনো আছেন আমাদের শুরু থেকে আমাদের মন্ত্রণালয়ের সভাপতি ছিলেন ব্যারিস্টার শিহাব ভাই এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিরউদ্দিন স্যার মাঝখানে বক্তব্য দিয়ে তাদের অন্য প্রোগ্রামের কারণে দুটো প্রোগ্রামে চলে গেছেন আব্দুল্লাহ ভাই এবং আমাদের প্রকৌশলী ইঞ্জিনিয়ার রিজু ভাই রিয়াজুল ইসলাম রিজু ভাই তাদেরকে ধন্যবাদ জানাই। আর পেশাজীবী অধিকার পরিষদ আই থিঙ্ক এটা সাংবাদিক এবং অন্যান্যরা বলতে পারবে পেশাজীবী সংগঠন আমাদের গণ অধিকার পরিষদের একটি সহযোগী সংগঠন। খুব বেশি ভারী পেশাজীবী এখানে মানে ওই মাত্রায় মানুষ যেটা দেখতে চায় সেরকম না থাকলেও কাজের চেয়ে অনেক ভারী ভারী ব্যক্তিদের সংগঠন থেকে গত কয়েক বছরে অনেক ভালো কাজ করছে। এই আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে যে এখানে ভাই বক্তব্য বলছিলেন যে বড় সংগঠন কিন্তু দুইজনের বেশি অন্য কাঠামো করা যায়নি, কারণ কোন দল অন্তর্দ্বন্দ্ব নানা ধরনের পরিস্থিতি। আর পেশাজীবী অধিকার পরিষদ এই যে গত বছরের 8ই সেপ্টেম্বর এই রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের আজকের নোবেল বিজয়ী আমাদের যে সরকার প্রধান হয়েছেন ডক্টর ইউনূস স্যার, তাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিল যে জুডিশিয়াল হ্যারাসমেন্ট এন্ড ডক্টর ইউনূস, ইংরেজি শিরোনাম ছিল, বাংলায় ছিল যে বিচারিক হয়রানি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ আদালতের মাধ্যমে যে বিচারিক হয়রানি হচ্ছে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ঘটনাটাকে হাইলাইট করে এই ঘটনাটার মাধ্যমে বিশ্ববাসীর একটা ড্র করতে চেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য এক্সাম্পল। দেখো যে তার মতো একজন নোবেল লরিয়েট ব্যক্তিকে যদি এইভাবে হেনস্থা করা হয় আমজনতা কি অবস্থায় আছে, এবং এটা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে কানেক্ট করে করেছিলাম। সেই প্রোগ্রামের ঝুঁকিও ছিল যে যারা বক্তব্য দিতে আয়োজন সবার কন্টেম্প বা আদালতের মানহানি যে ট্রেন শুরু হয়েছিল তখন সেইখানে যাওয়ার ঝুঁকি ছিল। সেই রকমের একটা পরিস্থিতিতেও পেশাজীবী অধিকার পরিষদ একমাত্র সংগঠন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিয়ে কলম লেখা, আপনার কবিতা লেখা, হাততালি দেওয়া, ছবি তোলা অনেক লোক পাওয়া যাবে, কিন্তু সেই সময়ে প্রোগ্রাম করার লোক কিন্তু ছিল না। অনেক বড় বড় পেশাজীবী বলেন যাই বলেন ছিল না। তো আমরা কেন করেছি? আমরা কি জানতাম ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন? না, আমরা বিবেকের দায়বদ্ধতা থেকে করেছি, নাগরিক দায়বদ্ধতা থেকে করেছি যে এটা হতে পারে না যে একটা বিচারিক হয়রানির মাধ্যমে এইভাবে মানুষকে হয়রানি করা হবে। সেই জায়গা থেকে আমরা করেছি এবং আরো বিভিন্ন প্রোগ্রামে আমরা বক্তব্য দিয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি এবং একটা পর্যায়ে তখন আমরা বলেছিলাম যে ইয়েস, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়া দরকার, কারণ ওনাকে যদি জেলে নেয় তাহলে এই দেশের এলিট বলে যারা আছে প্রতিষ্ঠিত তাদের একটু টনক নড়বে যে আমরাও কিন্তু জেলে যাইতে পারি। যেমন আপনার নিশ্চয় মনে আছে রেমান সোবান সাহেব কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে একটা কমেন্টস করেছিলেন, আমার হুবহু মনে নেই, কিন্তু তার মেসেজ ছিল এরকমই যে এটা অন্যদের জন্য সতর্ক বার্তা। অর্থাৎ ইউনূসকে যদি নেয় তো তুমি আমি আমরাও যারা আছি কোনো পণ্ডিতের মাপ নাই। তো এই ঘটনা অনেককে নাড়া দিয়েছিল। তো প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে বলেন, অনেকে বলেন খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু সেটি নিয়ে প্রতিবাদ করে নাই কিংবা খুব বেশি প্রতিক্রিয়া দেখায় নাই, কারণ সবাই দলীয় নানান ধরনের ইকুয়েশন হিসাব নিকাশ থেকে কথা বলে আসছিল। যেটা রিয়াজুল ইসলাম রিজু ভাই যেটা বলেছিলেন, আমরা তো অলিখিতভাবে ফাঁসিবাদ মেনে নিয়েছিলাম। এই গত বছর অগস্টে বুয়েটের যে কয়েকজন ছাত্রকে টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার করেছিল, সেইটার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে গিয়ে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন আমার বাসা থেকে গ্রেপ্তার হয়েছে। পরিষ্কারভাবে সেদিন ডিসি মিসি তাদের সামনে বলেছিলাম যে একটা মদখোর ডিসি আসছে আমার বাসায়, পরিষ্কারভাবে বলেছিলাম, পুতু পুতু করে কোনো কথা বলিনি, বন্দুকের নলের মুখেও যা বলেছি মাইকের সামনেও তাই বলেছি। এইবার যখন আমাদেরকে গ্রেপ্তার করেছে 18ই জুলাই, আদালত নির্যাতন কি করেছে যারা ছিল, রিজভি ভাই ছিল, ব্যারিস্টার অসীম ভাই ছিল, নীরব ভাই ছিল, অ্যানি ভাই ছিল, আরদালিগণ পার্থ ছিল, তাদের কাছ থেকে শুনেন কি পরিমাণ টর্চার আমাদেরকে করেছে। কাজে এটা নিজে ঢোল পিটাল না, কিন্তু আমরা বলেছি আমাদের দৃঢ়তা কমাতে পারেনি। এত অত্যাচার নির্যাতন হামলা মামলা করেও আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে না, সরকারের পতন ঘরটা বেড়ে গেছে, 90% শেষ, 10% ধাক্কা দিতে হবে। আমরা এইখানে যারা আমাদের আইনজীবী ছিল তারা জানে, কোর্টের সেই বিচারককে বলেন, সেদিন কোর্টের বিচারককে বলছিলাম যে এই যে ফ্যাসিবাদ এবং নরকের বাংলাদেশ তৈরি করতেছেন, আপনাদেরকে ভুগতে হবে, শাস্তি পেতে হবে, এই নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। বিচারককে বলে আবার রিমান্ডের ওইখানে আবার
বেশি আবার টর্চার শিকার হওয়া লাগছে যে ও নাকি বিচারককে হুমকি দিয়েছে। তো আমরা কাউকে পরোয়া করি নাই, আর সামনেও যেই আপনার যা করবে সেটার জন্য সমালোচনা করতে কথা বলতে আমরা পরোয়া করবো না। এই সরকার আমরা বলছি যে বাংলাদেশের ইতিহাসে এই রকমের সুযোগ বাংলাদেশিরা আমরা পাইনি একটা জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি করার জন্য। আরেকবার হয়েছিল মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের পরপরও জাতীয় নেতৃবৃন্দের প্রত্যাশা ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটা জাতীয় সরকার হবে, কিন্তু তিনি সেটা করেননি। তিনি ওই আওয়ামী লীগকে নিয়ে সরকার গঠন করেছিলেন, আপনারা জানেন। এইবার একটা প্রত্যাশা ছিল যে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে। এখন আমি বললে অনেকে আবার কথার অন্যভাবে ব্যাখ্যা করবে। তো আমি 2 বছর আগে আমার আজকের একটা বক্তব্য আমি শেয়ার দিয়েছিলাম। 2 বছর আগে আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমাদের অফিসে ছিলেন। সেই সময় আমরা বলেছিলাম যে 2 বছরের জন্য একটা জাতীয় সরকার হতে হবে। রাষ্ট্রের কাঠামো যেভাবে ভেঙে তছনছ করে দিয়েছে 1 বছর আগে বলেছিলাম, এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে 2 বছরের জন্য সরকার চালাতে হবে। এই কাঠামোতে, এই এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টেকা অসম্ভব হবে। শীতের সময় গ্রামে অনেকে বলে, একটু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দেখে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে। তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে, আশপাশে সুবিধাভোগী আছে, ফ্যাসিস্টের দোসররা আছে। সরকারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তার আপনি 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? তার দরকার কি একজনের 3টা নেওয়ার, 4টে নেওয়ার? অন্য লোক ইনক্লুড করে। আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে নূর ভাই এত কথা বলে যে নূর ভাই বলে সরকারে যেতে চায়। আমি আপনাদের সাথে পরিষ্কার করতে, আমরা রাজনীতিবিদ, রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই। আমার ব্যক্তিগত ভাবে আমাকে যদি বলে, আমি অ্যাডভান্স বলে দিলাম, আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্ট হবো না। কারণ এই সরকারের পার্ট হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে। সুতরাং এখানে আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না। কিন্তু আমাদের কাছে যদি প্রস্তাব চাই উপযুক্ত ব্যক্তিদেরকে, এই নাসির স্যার বসে আছে, অনেকে মাস্টারমাইন্ড খুঁজেন এই আন্দোলনের কারণে। এই আমাদের শিক্ষক উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই ছবি ফেসবুকে আছে, পিঠ ঝালসা হয়ে গেছিল গুলিতে, চাকরি হারিয়েছেন। সেই সময় এই যুবলীগের চেয়ারম্যান হতে চাওয়া ভাইস চ্যান্সেলর সেই মিজানুর রহমান তার চাকরি মানে বাতিল করেছিলেন। এখন পর্যন্ত বোধহয় আদালতের লড়াই ফাইট করেও এই 18 থেকে এই পর্যন্ত চাকরিতে বোধহয় এখনো সরকার ঢুকছে, বেতন ক্লিয়ার হয়নি। তাহলে ওনাদের মতো ব্যক্তিদেরকে এই সরকারে নিতে হবে। একজন ব্যক্তি আমাদের এখানে আছে, তার যে ডেডিকেশন, স্রোতের বিপরীতে লড়াই করেছে, আমরা যেখানে যখন প্রোগ্রামে ডেকেছি চলে এসেছে, তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে। এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি, তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট 15 ইয়ার দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল, কয়দিন রাজপথে এসেছে, কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে, কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সরকার পতন করাই দিয়েছে আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি, নামাই তো বেশি সময় লাগবে। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করুন। পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয় কি নিয়ে ভাববেন আপনারা, সব পরিচালনা করবেন। এখন ডাক্তার দেখেন, সমন্বয়কদের পিছনে 1000 মানুষ বানিয়ে দেখেন 1000 মানুষ থাকে। এটা কি মানে চারটিখানিক ব্যাপার? মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুখ হয়ে গেছে। আন্দোলনটা একটা প্রেক্ষাপট ছিল, গত 1.5 দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে। ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেঁথে আজকে এই অবস্থায় নিয়ে এসেছে। এবং 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24 সালে যে কোটা সংস্কার আন্দোলন হতো, 2018 সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল। সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা, সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে। আর 2018 সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি। 18 সালের এই আন্দোলন 24 এই আন্দোলন হতো না। আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন, আমাদের কৃতিত্বের কথা, অনেকের পেছনে আমাদের অর্থ, শ্রম, মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদের।
রাজনীতিতে পথ চলায় স্বামী স্ত্রীর সংসার টেকে না। রাজনীতিতে একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান মান অভিমান তৈরি হতেই পারে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে, কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা। আজকে মেইন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান, মাসুদ, আহানা, আপনার আব্দুল কাদের, অনেক ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। এখন আমরা বলবো আমরা মাস্টার মাইন্ড ছিলাম? বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো। আমরা তো কথা বলেছি, তারেক রহমান সব বিএনপি নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে, কোথায় কিভাবে সাপোর্ট লাগবে, রেজিস্ট্যান্স করা লাগবে, আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল। উত্তরাতে মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল? উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে? মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল? তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে, এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে, তারপর আমি যাচ্ছি না। আল্লাহর মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, দুধের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই। রহমত এই যে জালিমের পতনের জন্য, কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, অহংকার আল্লাহর গাইড চাবে না, মানুষের মানায় না। শেখ হাসিনা তো অনেক দাম্ভিক হয়ে গিয়েছিলেন না, যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না, আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি, আমি 18 কোটি মানুষকে খাওয়াই, এই যে সমস্ত কথা হচ্ছে বলেছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ হটিয়ে দিয়েছে। আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিল আকারে আমরা ছিলাম। এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড, কে ছিল কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। এবং এই আন্দোলনে যারা করেছে তারা কিন্তু পিরোলি আউলিয়া হয়ে গেছে। আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র, ভোটাধিকার, দেশ উদ্ধারের আন্দোলন ছিল? কোটা সংস্কার, সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল। আমরা যেটা করেছিলাম, জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোন বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না, আবু সাইদের এই বিরচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আর অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে, মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন, সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি, অমুকে করেছে, সমন্বয়করা করেছে। ফালতু কথা এগুলো। দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে, যার অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ শ্রমে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি। বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, যারা রাজপথে ছিল। তো আমরা যেটা বলছি, দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই, নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে? আমরা কিন্তু সেটাও বলছি না, কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা, অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না, এবং ওই গভর্নমেন্টকে আরো আনস্টেবল করবে নানান ভাবে। কাজী প্রফেসর ইউনুস স্যারের মতো ব্যক্তির যে কানেক্টিভিটি, যে নেটওয়ার্ক আছে, পার্সোনাল কানেক্টিভিটি, এই জাতিসংঘের মিটিংয়ে বিশ্ব নেতারা দেখেছেন তো, অনেকে তো ছবি টবি তোলার জন্য, সেলফি টেলফি নেওয়ার জন্য, ধান্দাবাজি করার জন্য লাইন ব্রেক করে আরেকদিকে হাইটা দ্রুত যায়, ছবি টবি ভিডিওর জন্য থাকে একটা সবের জন্য। আর ইউনুস সাহেবের সাথে লোকজন আসে ছবি তুলতে, বিশ্বের বরেণ্য ব্যক্তিরা, রাষ্ট্রপ্রধানরা তার সাথে শুনতে চায়, বাংলাদেশ নিয়ে তার পলিসি জানতে চায়। এইরকম একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা পেয়েছি, সেই ব্যক্তিকে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চাই। কিন্তু তার আশপাশে কিছু ইল মোটিভ লোকজন আছে যারা তাকে নানানভাবে প্রভাবিত করতে পারে, সেইখানে আমাদের শঙ্কা। ব্যক্তি ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই, আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। সেই জন্য আমরা তো জাতিসংঘ থেকে ফিরে আসলে অবশ্যই বলবো, আগামী 1 মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন। বিএনপি, জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সেটা আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন, একটা শক্ত সরকার করেন, দেশকে সেইভাবেই পরিচালনা করেন, সবাই সহযোগিতা করতে রেডি। কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে, আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে গার্ড অব অনার নেয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের শপথ পড়ায়, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে। যখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে, এইটা আবার কোন জমিদার, নতুন জমিদার সেই তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায়, গার্ড অব অনার নেয়, এসপিডিসি নিয়োগ করে,
সুতরাং এই যে হজবরলতা তৈরি হয়েছে, উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পাশে না থাকার ফলে, সুতরাং এই ক্রিটিসিজমটা করতে হবে। সে বলুক আর নাই বলুক, এই ক্রিটিসিজম করে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে। আপনাদের সেই বিষয়টিতে আমি দৃষ্টি আকর্ষণ করবার সংস্কারের কথা বলছেন। 6টি কমিশন করা হয়েছে, কমিশনগুলোর কাজ শুরু হয়নি। কমিশনের কাজ শুরু হলে অবশ্যই প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, বিচারিক সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কার, এগুলো তো করতেই হবে। পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি, নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন, একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয়, সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে। একই সাথে আমাদের দেশের ভৌগোলিক অবস্থা চিন্তা করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য কৃষিতে বড় ধরনের একটা রিফর্ম দরকার। আপনারা জানেন কি না, কাচকি মাছ আসে ইন্ডিয়া থেকে, পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে, ডিম আসে ইন্ডিয়া থেকে, তারা বাংলাদেশ উৎপাদনটা করে। এই ইন্ডিয়া নির্ভরতা আমাদের কমাতে হবে। আমাদের এই স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে তৈরি করতে হবে। ভৌগোলিক কারণে বাংলাদেশে একটা জটিল জায়গা অবস্থিত, আপনারা দেখেছেন। সেটা ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। আমরা কারোর সাথে যুদ্ধ চাই না, আমরা সংঘাত চাই না, কিন্তু ওই সেনাপ্রধানের সেই ডায়লগের মতো যে আমি তো প্রেমে পড়ি নাই, প্রেম আমার উপরে এসে পড়েছে। তো আমরা তো সংঘাতে জড়াতে চাই না, যুদ্ধে জড়াতে চাই না, কিন্তু সংঘাত যুদ্ধ তো আমাদের দিকে আসতেছে, চাপিয়ে দেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয়? এগুলো একটু চিন্তা করেন। পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্রশস্ত্র কারা দিয়েছে? ভারতের সাথে ওই অঞ্চলের গড়া। ভারত সব ধরনের সহযোগিতা এই মুক্তিযুদ্ধের পরপর থেকে করে যাচ্ছে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 13 মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম। সে তার ভাষণে স্পষ্ট দেশদ্রোহিতা রয়েছে, তার ভাষণে সবাই শুনবেন। তিনি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে। বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিবে? তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে। কারা সেটেলার বাঙালি? বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার, বাড়ি ঘর করার অধিকার রয়েছে। এনজিও মার্কার শব্দগুলোকে স্টাবলিশ করাচ্ছে ন্যারেটিভ যে সেটেলার বাঙালিদের পাহাড়ি, পাহাড়টা তাদের বাপদাদারা, ওইখানে আর কেউ যেতে পারবে না। সুতরাং এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন এই সরকার যদি নর্মাল সরকারে হয় তাহলে তো সেটা পারবে না। আমি আমাদের এখানকার ভাই বোনদের বলবো, কুকি চীনের প্রধান নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিলেন। তারপরে যে পাহাড়ি ছাত্র পরিষদ তাদের সাথে রাজনীতি করেছে, সেখান থেকে তারা কুকি চীন করেছে। এখানে কিছু মানুষ আমরা না বুঝে অনেকগুলো ঘটনার সমর্থন দেয়, তাদের কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল বের করতে তাদের পাশে থাকি। অথচ তারা যে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, ছিনিমিনি খেলছে, এইগুলা ভাবে না। রাজনৈতিক দেউলিত্ব তাদের এতটা লোক নাই, কর্মী নাই, নেতা নাই। কাজী খড়কুটা যা পায় সেইটা নিয়ে একটা জনসমর্থন তৈরির জন্য চেষ্টা করে। দেশের বিরুদ্ধে যারা, তাদেরকে এইভাবে আপনার সমর্থন দিয়ে আজকে এই সেটেলার পাহাড়ি এইভাবে একটা বিভাজন তৈরি করে আজকে পার্বত্য চট্টগ্রামকে অনিরাপদ করে তুলছে। এই সামরিক বাহিনী তো আন্দোলন সংগ্রামে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে না। ছাত্র আন্দোলনে যদি সামরিক বাহিনীও, পুলিশ, এনএসআই, ডিজিএফআই মুক্ত গুলি চালাইতো, কি পরিস্থিতি হতো? তাহলে এই সামরিক বাহিনী যদি সমতলের নাগরিকদের প্রতি এই সংবেদনশীলতা দেখাতে পারে, নিশ্চয়ই পাহাড়ের মানুষের প্রতিও দেখাতে পারবে। সেটা দেখায়, তাহলে কেন সামরিক বাহিনী উচ্ছেদের কথা বলা হচ্ছে? একটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই রকমের দেশদ্রোহী কর্মকাণ্ডে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে সামরিক বাহিনীকেও বলবো, নির্বাচন কবে হবে পরে, ওটা রাজনৈতিক দল ঠিক করবে, সরকার ঠিক করবে। আপনারা পাহাড়ে মনোযোগ দেন। পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার, এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে, সেই ধরনের অভিযান পরিচালনা করেন। পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদীদের মুক্ত করুন। একজন নিরপরাধ পাহাড়ের মানুষ যেন আক্রমণের শিকার না হয়, কেউ যেন লাঞ্ছিত না হয়, সেই দিকেও খেয়াল রাখবেন। নিরপরাধ কোন, আমার দৃঢ় বিশ্বাস সামরিক বাহিনী পাহাড়ে যারা কাজ করে তাদেরকে স্পেশাল ট্রেনিং আছে, সেই মাত্রায় তাদের সংবেদনশীলতা আছে। সুতরাং পাহাড়ের জন্য সামরিক বাহিনীর বিরুদ্ধে বলে সুশীল সাজবেন না। এখানে যারা আছেন পরিষ্কারভাবেই বলছি, যারা এই দেশে বাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আমাদের ভাই, সবাই বাংলাদেশের নাগরিক।
সবাইকে নিয়ে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই আগামী মাসে দুর্গাপূজা শুরু হবে এই দেশে। আচ্ছা, এই যে তথাকথিত বুদ্ধিজীবীরা পত্র পত্রিকাতে সাম্প্রদায়িক বলে কিছু একটা ঘটনা হলেই সেটাকে সাম্প্রদায়িক হিসেবে ন্যারেটিভ তৈরি করে। সাম্প্রদায়িক ঘটনা কখন বলে? একটা সম্প্রদায় যখন আরেকটা সম্প্রদায়ের উপরে সংঘবদ্ধভাবে হামলা করে, আক্রমণ করে, সম্প্রদায় সংঘর্ষ হয়, সেটাকে একটা সাম্প্রদায়িক ঘটনা বলে। কিন্তু দু একজন ঠিক ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব, সেটা হিন্দু হইতে পারে, মুসলমান হইতে পারে, হিন্দু মুসলমান হইতে পারে, ব্যক্তির দ্বন্দ্বকে ছোটখাটো ঘটনা ঘটলেই সাম্প্রদায়িক হিসেবে পত্রিকায় তুলে এনজিওর হাতে ডকুমেন্ট তৈরি করার জন্য এনজিওর মাধ্যমে একটা বিভ্রান্তি ছড়ানোর একটা রাস্তা তৈরি করে দেয়। এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বাংলাদেশের মতো পৃথিবীর কোন দেশে এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি পাবেন না। আমেরিকার মতো সভ্য রাষ্ট্রতে এখনো আছে আপনার ব্ল্যাকরা যদি আমেরিকার কিছু স্টেটের ভিতরে যায়, এখনো আপনার তারা প্রাণ নাশের সংখ্যায় থাকে। কিছু এলাকায় তারা যায় না, যারা এশিয়ান কিংবা ব্ল্যাক। সেখানে বাংলাদেশ এই ধরনের পরিস্থিতি নাই। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করে। আগামীতে হিন্দুদের বৃহৎ অনুষ্ঠান দুর্গাপূজা শুরু হবে। সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করবে। পুলিশ প্রশাসন সহ সমস্ত এজেন্সিকে বলবো, এইখানে কিন্তু খেলা হচ্ছে। ওই কুমিল্লার মতো এই গদার হাতে কোরআন শরীফ, এই ধরনের নানান ধরনের ঘটনা কিন্তু মিশন বাস্তবায়ন করার জন্য এখানকার ভারতীয় দোসর এবং রয়ের এজেন্টরা কিন্তু লিপ্ত হয়ে যাবে। নিজেরা মারামারি লাগাই দিবে, কাটাকাটি লাগাই দিবে, তারপরে এটাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে বিশ্ববাসীর কাছে প্রচার করার চেষ্টা করে। আগেও চেষ্টা করেছে এবং ভারতীয় মিডিয়া দেখেছেন কিভাবে এটাকে প্রমোট করছে, কি বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে। সুতরাং এই ফায়দা নিবে। এখন এই সরকারের যদি মাথায় জোর না থাকে, তাহলে এই আদামরা সরকার দিয়ে তো এই নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না, পাহাড়কে ঠিক করা সম্ভব হবে না, রাজনৈতিক ভাবে জাতীয় ঐক্য গঠন করা সম্ভব হবে না। তার জন্য আমরা বলছি যে সরকার ভিত শক্ত করার জন্য রাজনৈতিক সমঝোতা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। আওয়ামী লীগের মতো পতিত স্বৈরাচারের জয় বলেছে সংস্কার কমিশনে তাদের মতামত, এগুলো হবে না। তারা গণহত্যাকারী দল হিসেবে পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি যদি আমরা নিষিদ্ধ করি, নতুন মোড়কে আসবে, সেটা আরো ভয়াবহ হবে। কাজেই তাদেরকে জিয়াই রাখতে হবে। ওরা যে একটা গণহত্যাকারী দল, দুর্বৃত্তের দল, খুনিদের দল, এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে। কাজেই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন হচ্ছে, সেই আইনের ধারায় যেটা বলা হচ্ছে যে 10 বছরের মতো নিষিদ্ধ, আমরা তো এটাই আলাপ। সেই দিকে আশা করি সরকার ব্যবস্থা নিবে। একই সাথে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যারা দোষর ছিল জাতীয় পার্টির মতো, আরো যারা ফ্যাসিস্টের দোষর ছিল, তাদেরকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন।